ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদযাত্রায় স্কেজিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। ২১ মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে ৩ মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার ১০ দিন আগে ১৩ মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। ৩ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল ৮টার থেকে দুপুর ২টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর ২টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা ৫ জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেনে চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পতাকা একটি স্বাধীন মানচিত্রের হৃদস্পন্দন এবং আত্মপরিচয়ের প্রধান স্মারক। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল লাল সবুজের নতুন এক অভিযাত্রা। এই গৌরবময় ইতিহাসের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হলো পতাকা উত্তোলন দিবস। বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ২রা মার্চ চিরস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। ছাত্র জনতার উত্তাল সমাবেশে পতাকা উত্তোলন করে পরাধীনতার শৃঙ্খল ভাঙার ঘোষণা দিয়েছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। সেই স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতি বছর ২রা মার্চ উদযাপন করা হয় পতাকা উত্তোলন দিবস। সোমবার সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসের কর্মসূচির সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, এই পতাকা কেবল সুতার বুনন নয়, বরং এটি লাখো প্রাণের আত্মত্যাগের ফসল। জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীতের যে সংক্ষিপ্ত ইতিহাস এই ক্ষুদ্র ব্রোশারে আছে, এটিকে আরেকটু ব্যাপক প্রচারের ব্যবস্থা করব। আমাদের সন্তানদের প্রত্যেকেরই আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস জানা একান্তই প্রয়োজন। উপাচার্য তার বক্তব্যে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পতাকার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই মাইলফলকগুলোই জাতির পরিচয় নির্ধারণ করে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ খোদ ডিএনসি ইন্সপেক্টর। সায়েদাবাদে তল্লাশির সময় পিস্তল দিয়ে গুলি, নিরাপদ দূরত্বে গিয়ে ফেলে যায় অস্ত্র, ধরার চেষ্টায় পুলিশ। রাজনৈতিক চাপমুক্ত থেকে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। ব্যাংকের এমডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই নির্দেশ দেন তিনি। এ সময় সরকারের ১ কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি পূরণে কাজ করার নির্দেশ দেন গভর্নর। ২০২৪-এর শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম থাকলেও বছর শেষে তা বাড়তে থাকে। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ হয় প্রায় ২ শতাধিক কারখানা, কমে আসে বিনিয়োগও। কর্মহীন মানুষের খাতায় যুক্ত হয় কর্মদক্ষ মানুষ। এমন অবস্থায় নতুন সরকারের ১ কোটি মানুষের কর্মসংস্থানের ইশতেহার পূরণে, উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানিতে গতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ গভর্নর মুস্তাকুর রহমানের। এই ১ কোটির
লোকের কর্মসংস্থান করতে হলে আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক করতে হবে। দ্যাট ইজ এই কাজটা করার জন্য ব্যাংকাররাই পারে সঠিক ভূমিকা পালন করতে। এক্ষেত্রে শুধু ঋণ প্রদান করাটাই ব্যাংকের একমাত্র কাজ না, উদ্যোক্তা সৃষ্টি করা এবং উদ্যোক্তাকে প্রোডাক্ট তৈরি থেকে আরম্ভ করে সেটা রপ্তানি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করাটা হবে ব্যাংকের কাজ। এবিবি সভাপতি ও বেশ কয়েকজন ব্যাংকের এমডিদের সাথে সৌজন্য সাক্ষাতে ব্যাংকারদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দেন। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। যেই চাপ আপনাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সে চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। 5 ব্যাংক মার্জার ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যাংক সংস্কার কার্যক্রম চলমান থাকবে বলে ব্যাংকারদের সভায় আশ্বস্ত করেন নতুন গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ তার সিন্ডিকেটের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। 83 কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দেওয়া হবে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী সহ 35 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। উঠে এসেছে বিগত সরকারের প্রভাবশালী সাবেক 2 সচিবের দুর্নীতিও। দেশের আর্থিক খাতে বহুল আলোচিত নাম প্রশান্ত কুমার বা পিকে হালদার। দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অর্ধশত মামলার এই আসামি বর্তমানে অবস্থান করছেন ভারতে। মুন এন্টারপ্রাইজের নামে ইন্টারন্যাশনাল লেজিং থেকে 83 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দীর্ঘ তদন্ত শেষে মোট 18 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির নামে অর্থ আত্মসাতের ভিন্ন একটি মামলায় প্রশান্ত কুমার হালদার সহ মোট 18 জনের নামে দুর্নীতি দমন কমিশন আরও একটি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছেন। বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ থাকা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। প্রতিবেদন বলছে ইউসিবিএল থেকে ঋণের নামে 23 কোটি টাকা উত্তোলন করে তা 35 জন সহযোগীর মাধ্যমে পাচার ও আত্মসাৎ করেন এই সাবেক মন্ত্রী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামান সহ ইউসিবিএল ব্যাংকের 35 জনের নামে চার্জশিট অনুমোদন দিয়েছেন কমিশন। দুদকের তালিকায় আছেন আওয়ামী লীগ শাসনামলের দাপুটে আমলারাও। হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক বিমান সচিব মহিবুল হকের বিরুদ্ধেও তার স্ত্রীর নামে কেনা 4 কোটি 20 লাখ টাকার বিলাসবহুল ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আর ঘুষ দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। দুপুরে রাজধানীর সায়দাবাদে তল্লাশির সময় গুলি করে পালিয়ে যায় এক মাদক কারবারি। নিরাপদ দূরত্বে গিয়ে পিস্তলটি ফেলে যায় সে। অস্ত্রটি উদ্ধার করে অভিযুক্ত কারবারি সহ জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। সোমবার বেলা 12টা 10 মিনিট রাজধানীর সায়দাবাদে ফুটপাত দিয়ে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। কিছু দূর গিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যায় সে। তাকে ধরতে পেছনে ছুটতে দেখা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির কর্মকর্তাদেরও। মাদক বিরোধী অভিযানে আটকের পর ওই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে পকেট থেকে পিস্তল বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ওই ব্যক্তি। এর মধ্যে একটি গুলি খিলগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেট্রো সাউথের যে প্রায় 7টি ইউনিট একসাথে করে একটা অভিযান, বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা সায়দাবাদ এলাকায় গেলে সায়দাবাদ যে রেল স্টেশনটাতে ওখানে আমাদের গাড়ি নামার পরেই আমরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান খিলগাঁও সার্কেল ইন্সপেক্টর চ্যালেঞ্জ করলে বা তাকে জড়িয়ে ধরতে গেলে সে তার পকেট থেকে পিস্তল বের করে তাকে পরপর 4 রাউন্ড গুলি করে। চিকিৎসকরা জানান গুলিটি এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলেও সিদ্দিকুরের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসি। আপনারা দেখছেন, আপনারা নিজেও রোগীকে দেখেছেন। তো মোটামুটি এখন তার অবস্থা স্টেবল আছে। আমরা এক্সরে করেছি, এক্সরেতে তার হাড়ের বা কোনো কিছু হয় নাই, জাস্ট দুইটা হাড়ের মধ্যে একটা হাড়ে জাস্ট একটু টাচ লেগেছে। বর্তমানে রোগীর অবস্থা স্টেবল আছে, ড্রেসিং চলছে এবং ডাক্তাররা বলছে যে আল্লাহ জানে তেমন কোনো মেজর নেই, মানে মেজর কোনো থ্রেট নেই। পুলিশ বলছে জড়িতদের ধরতে কাজ চলছে। উদ্ধার হয়েছে অস্ত্রটি।
যারা পালিয়ে গেছে ওদের পরিচয়টা এখন আমরা শনাক্ত করতে পারি নাই, চেষ্টা অব্যাহত আছে, নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া। গুলি বর্ষণকারীকে তালিকাভুক্ত মাদক কারবারি মাসুম বলে ধারণা ডিএনসির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। এশিয়ান কাপে আফ্রিদিদের সামর্থ্যে আস্থা বাফুফে সভাপতির গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার। আবারও মধ্যপ্রাচ্যের সংঘাতের খবর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে নিহত মোহাম্মদ তারেকের গ্রামের বাড়ি সন্দ্বীপে শোকাবহ পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। একদম প্রাণ বোন আমার বাবাকে দেখতে চায়। আমি কতদিনই কষ্ট সহ্য করব, আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসা হোক। তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান। মোবাইলে স্মৃতিতে থাকা বাবার ছবি একমাত্র অবলম্বন তার। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না। বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিবপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের স্বজনরা এখন কেবল প্রিয়জনের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন। খবর শোনার পর থেকেই নগরীর হালিশহর এলাকার বাসায় ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি দ্রুত তারেকের মরদেহ বাংলাদেশে পরিবারের কাছে নিয়ে আসা হোক। কাজ করিয়ে সে যখন ছাদের উপরে উঠছে, ওই মুহূর্তে উঠার মুহূর্তে দাঁড়িয়ে ওদের ওখানে বোমাটা আসলো। তার কোনো ছেলেও নাই, সন্তান নাই, একটা মেয়ে। উনি মনে করেন দুনিয়াতে গেল না, এটা একটা অসহায় পরিবার এখন বর্তমানে। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। 2024 সালের 1 জানুয়ারি দেশে এসেছিলেন তারেক। এবারও দেশে আসার কথা ছিল ঈদের সময়। ইচ্ছে ছিল পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপনের। তবে পৃথিবীর মায়া ছেড়ে ভাগ্যের নির্মম পরিহাসে না ফেরার দেশে চলে যাবে তা কে জানতো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের আগে সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউস বিল্ডিং গিয়ে শেষ হয়। মুসলিম রাষ্ট্র থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কারো গোলামি করে থাকবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবো মাজলুমের পক্ষে থাকার জন্য। জালেমের পক্ষে আমরা থাকতে পারি না। এখন বিশ্ব মুসলিম এক হওয়া দরকার, জালেমের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আমরা সোচ্চার হতে চাই। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বাংলাদেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রতি মাসে বাংলাদেশমুখী প্রোডাক্ট অয়েল, ক্রুড অয়েল, এলপিজি এবং এলএনজি বাহী অন্তত 15টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। বিকল্প উৎস থেকে নতুন রুটে জ্বালানি সংগ্রহ ও মজুদের পরামর্শ বিশেষজ্ঞদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর মধ্যে ইরানের উপর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ আক্রমণ চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ অন্যান্য দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী, যে রুট দিয়ে পৃথিবীর চাহিদার 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়, এই নৌপথে প্রতি মাসে শুধুমাত্র জ্বালানি তেলবাহী 3000-এর বেশি জাহাজ ও অয়েল ট্যাঙ্কার চলাচল করে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশে আসে ডিজেল, পেট্রোল, অকটেন এবং জেট অয়েলের মতো প্রোডাক্ট অয়েলবাহী 7 থেকে 8টি জাহাজ, ক্রুড অয়েলবাহী 2টি মাদার ট্যাঙ্কার, এলপিজি বহনকারী 2 থেকে 3টি এবং এলএনজি বহনকারী আরও 3টি বিশেষ জাহাজ। কন্টেনার ফ্লো যেগুলি মিডল ইস্টে যায় বা মিডল ইস্ট থেকে আসে, সে সমস্ত কন্টেনারও
আসা এবং যাওয়ার পথে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য কন্টেনারবাহী মাদার ভেসেলগুলো বিকল্প রুটে যাতায়াত বাড়ালো ট্রান্সশিপমেন্ট বন্দরগুলিতে জটের কারণে ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে পরিচিত সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং তানজুম পালাপাস ইতিমধ্যে কন্টেনারের পাশাপাশি জাহাজের জট বাড়তে শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো যখন এফেক্টেড হবে, আমাদের জাহাজগুলোর যে টার্ন অ্যারাউন্ডটা সেটা বেড়ে যাবে, প্লাস এনার্জি প্রাইস যখন বাড়বে আমাদের ফ্রেটও বেড়ে যাবে। কন্টেনার কিংবা জ্বালানিবাহী জাহাজগুলো এখন নিরাপদে চলাচলের জন্য বিকল্প পথের সন্ধানে থাকলেও সেখানে সময় লাগবে দ্বিগুণের বেশি, তেমনি খরচ বাড়বে 35 থেকে 40%। এই অবস্থায় সংকট উত্তরণের অপেক্ষার পাশাপাশি জ্বালানির মজুদ অক্ষুণ্ণ রাখতে দেশের মানুষের সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। আমরা যেহেতু জ্বালানি নির্ভর আমাদের দেশ, আমরা যেহেতু ইম্পোর্ট বেস, তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে। তবে ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে আবুধাবির হুজাইফা বন্দরকে ব্যবহারের পাশাপাশি ফিনিশড অয়েল ও এলএনজি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। পেট্রোল, ডিজেল এই জাতীয় প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিকল্প হিসেবে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে এই তেলগুলো আনা যেতে পারে। সব ধরনের জ্বালানি তেল সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 45 দিনের পর্যন্ত মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের কোনো সংকটও নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফঈদা খন্দকারের। আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর শেখার বড় মঞ্চ। শিষ্যদের কাছে সেরাটা চান কোচ। সেদিকে নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে আগামীকাল দুপুর 2টায়। সিডনি থেকে পারভিন আখতারের ম্যাচ রিপোর্ট। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে 17তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে 112তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফঈদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব 19 সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে 29 গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন্নাহার। সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি। তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই দু দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানে হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, কুয়েতে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত, আক্রান্ত সৌদি ও কাতারের জ্বালানি স্থাপনা, ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7, আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার, বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। এবং হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম, পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্য মন্ত্রী। এছাড়া সময় সংবাদে এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।